সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এলাম বাথরুমে। আর বাথরুমে দেখো কিছু জামা কাপড় কেটেছিলাম, আর সেই কাঁচা জামা কাপড়গুলো একটু ভালো করে ধুয়ে নিলাম। কারণ ঘুম থেকে উঠেই যে কাজগুলো আগে করা দরকার সেটা হচ্ছে আমার এই জিনিসগুলো। অন্যদিন কিন্তু চান করতে যাওয়ার আগে কাপড় চোপড়গুলো কাচি, কিন্তু আজকে আমি ঠিক করলাম যে না, আজকে আমি আগে কেচে নিই, আর এই যে নাইটিটা করে সেটা পরে কাচবো। সমস্ত ঘরের কাজগুলো করে নিয়ে কাচবো। তো এই কাজগুলো আমাকে আগে করতে হয়, কারণ আজকে আমি ভাবলাম যে এই জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে ঘর নিই, কারণ অনেকগুলো জামা কাপড় মেঝেতে পড়েছিল। আর তার জন্য আমাকে আবার বাথরুমে রাখতে হতো, আবার ঘর দোর মোছার সময় তুলতে হতো। সেই জন্য এইগুলো ঘরটাকে ফাঁকা করে দিলাম, জামা কাপড়গুলো আগে কেচে দিলাম। তো চলো তোমরা সকাল থেকে রাত অবধি দেখতে থাকো, তোমাদেরকে সঙ্গে সব কিছুই দেখাবো। আর বিশ্বাস করো, সকালবেলা যে আমি ব্লগ করবো, ঘুম থেকে উঠে কিন্তু আমার একদমই কথা বলতে ইচ্ছা করে না। আমার মতো স্বভাব হয়তো অনেকেরই আছে যারা ঘুম থেকে উঠে কম কথা বলে, আর কিছুক্ষণ না গেলে তো কথা বলতে ইচ্ছাই করে না। তো সেই জন্য আমি তোমাদেরকে এই ভিডিও করতে করতে কথা বলা, এই করছি সেগুলো তোমাদেরকে আমি বলিও না। কারণ একটাই কারণ ওই যে মুখ নাড়তে ইচ্ছা করে না, যেটা বললাম, না খেতে ইচ্ছা করে, না কথা বলতে ইচ্ছা করে। তারপর নিজের মতো করে আমি সম্পূর্ণটা নিজের কাজ করে নিই। তারপরে তোমাদেরকে একটু স্থায়ী হলে, একটু শরীরটা ঠিকঠাক হলে, মানে চান টান করার পর যখন একটু ভালো লাগে তখন তোমাদের সামনে আসি, আর তখনই তোমাদেরকে আমি ব্লগ স্টার্ট করছি বলে বলি। এটা কিন্তু আমার ব্লগ স্টার্ট হয়ে গেল। আর তারপরে আমি যেগুলো করব সেগুলো তোমাদের সঙ্গে সব একটা একটা করে শেয়ার করব। আর এই কাপড় জামাগুলো চেয়েছে আজকে ছাতে মিলে দেবো, কারণ আমি যতক্ষণ পুজো করবো ততক্ষণে ছাতে তাপে, রোদ্রের তাপে এই জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে। তো চলো একটা একটা করে কাজ করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপর চলে গেলাম বাথরুমে স্নান করতে। আর স্নান করে বেরিয়ে এসে দেখো, মাথাটাকে কিন্তু ঘষিনি, মাথাটা ভিজিয়েছি পুরোটাই জল দিয়ে, তাই জন্য গামছা দিয়ে মাথাটাকে পুরো মুড়ে নিয়েছি। আর মুড়ে নিয়ে চলে এলাম এখানে ঠাকুরের যে সিঁদুর চন্দন পরি সেগুলো পরার জন্য। তো চলো একটা একটা করে কাজ তোমাদের দেখাতে থাকবো। আর এই দেখো চুলটা ভিজে বলে ভাবলাম কাজ করি আর তোমাদেরকে সামনে একটু চুলটা ছেড়ে দিই। কিন্তু ঠাকুর ঘরে যখন যাবো আমি তখন চুলটা ঠিকই বেঁধে নেবো, কারণ আমি খোলা চুলে একদমই কাজ করতে পারি না। আর এখন দেখো রুলার টিপ পরে নিলাম, যেটা মারোয়ারিরা পরে, রুলার টিপ কপালে পরে নিলাম। তারপরে চন্দন পরে নেবো। তারপরে আমাদের যে মা চণ্ডীর পুজো হয় সেই চণ্ডীর সিঁদুর কপালে পরে নিই, টিপ পরে নিয়ে তারপরে আমি চলে যাব পুজো করতে। আর পুজো করার আগে অনেক জিনিসপত্র হাতে নিয়ে উঠতে হবে, যেমন মোবাইল স্ট্যান্ড, তারপরে জামা কাপড়ের বালতি, তারপরে ফুলমালা, ঠাকুরের মিষ্টি, এইসব নিয়ে আমি যাব। আর আমার টিপ যতক্ষণ না গোল হয় ততক্ষণ আমি এইভাবে পড়তেই থাকি। এই দেখো রোলের টিপটা কিন্তু আমার কপালে গোল হচ্ছে না, আর সেই জন্য আমি গোল না হয়ে একটু লম্বাটে করে টেনে দিলাম। দেখো ব্লগ আমার ছোট হোক আর বড় হোক, যাই হোক, যখন যেটা পাচ্ছি তোমাদের সামনে তুলে ধরছি। তো সকাল থেকে ব্লগ স্টার্ট করে দিয়েছি, এখন চলো সারাদিন দেখতে থাকো, সারাদিন থেকে রাত হতে দেখতে থাকো কী করি। চলো। তো পুজো করতে যাওয়ার আগে যেটা আমার সর্বপ্রথম কাজ হচ্ছে সেটা হচ্ছে এই তুলসী মঞ্চে জল ঢালা। তুলসী মঞ্চে জল ঢালা, অপরাজিতা গাছে জল ঢালা, সূর্যদেবকে জল ঢালা, ঢেলে তারপরে মিঠুকে খাবার দিয়ে তারপরে আমি উঠি। আর এখন দেখো এত লাইট পড়েছে, সেই জন্য তোমাদের একটু দেখতে হয়তো অসুবিধা হচ্ছে। আর আমি একটুখানি মোবাইলটা ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে তুলসী গাছটা তখন দেখা যাচ্ছিল না বলে তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে এইটা আমার তুলসী গাছ, এইটা আমার অপরাজিতা গাছ। এই দুটো গাছে আমি প্রত্যেক দিন সকালবেলা জল দিয়ে ধূপ দিয়ে তারপরে কিন্তু আমি ঠাকুর ঘরে যাই। আর এই যে ধূপ দেখিয়ে দিলাম। আর আমার দেখো পেছনটা দেখে মনে হচ্ছে আমার কত চুল, কিন্তু বিশ্বাস করো চুলটা একদমই পাতলা। যেহেতু আমার একটু কার্লি ওয়েপের চুল আছে, সেই জন্য একটু ভারী ভারী লাগে চুলটা দেখতে, আর সেই কারণে মনে হচ্ছে অনেকটাই চুল আছে। আর আমি চুলটা কিন্তু খোপা করলে একটুখানি হয়ে যায়, আর কিন্তু পেছনটা বেশ ভালো লাগছে, বেশ মা কালীর মতো থাক লাগছে, বেশ দেখতে ভালো লাগছে চুলটা। আমার নিজের চুলটা নিজেরই খুব ভালো লাগছিলো, তাই তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম। আর এখানে আমি যেটা করছিলাম, কথা বলছিলাম না, ভয়েস রেকর্ড দিচ্ছিলাম, একটাই কারণ আমি অনেক রকম মন্ত্র জপ করতে থাকি, আর সেগুলো তোমাদের সঙ্গে চিল্লে বললে তোমরা হবে। আর কিরম একটা মেঘলা লাগছে, কারণ বাড়ির সামনে এরকম প্যান্ডেল করেছে, তো সেই জন্য মেঘলা লাগছে। তো এবার ছাতে যাব। আর ছাতে গিয়ে এই যে এখানে দেখো, এখানে মা বাবাকে ধূপ দিয়ে এখানে ধূপটাও আটকে দিলাম। আর ছাতে যাব, ছাতে গেলে মনে হচ্ছে কখন গিয়ে একটু রোদের তাপ নেব, মুখে দেবো, কারণ বাড়ির সামনে প্যান্ডেলের জন্য ঘরের মধ্যে না আলো ঢুকছে না রোদ ঢুকছে। এবার আজকালের মধ্যে প্যান্ডেলটা হয়তো খুলেও দেবে, তখন আমার ঘরের মধ্যে একটু আলো ঢুকবে। তো চলো এবার ওপরে যাই, ওপরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
তারপরে জামা কাপড়গুলো নিয়ে এলাম ছাদে। আর আগের দিন রাত্রে প্রচুর জামা কাপড় কেচেছিল কাজ থেকে এসে। ও শনিবার করে কাচাকুচি করে, রবিবার যেহেতু ওর ছুটি থাকে, তো সেই জন্য ওর জামা কাপড়গুলো মোটামুটি রোদের তাপে শুকিয়েই গেছে। আর রাত্রে ওকে মেলতে বারণ করি, তবুও রাতে কিন্তু জামা কাপড় মেলে। আমি কিন্তু রাত্রে কোনো জামা কাপড় না মেলি আর না রাখি, ছাতে রাখলেও রাত্রে তুলে নিই। সারাদিন হয়তো মেলে চলে যাই, কিন্তু রাত্রে এসে জামা কাপড় তুলে নিই। কিন্তু বুচুন সম্পূর্ণ উল্টো কাজ করে, ও রাত্রিবেলা কেচে কুচে এসে ছাতে মেলে। আর ছাতে সারা রাত্রির এই জামা কাপড় না পরাই ভালো শরীরের জন্য, কেন নেগেটিভ এনার্জি ছড়ায়। এখনকার যুগের মেয়েদেরকে কোনো কিছু বললেই এরা শুনবে না, তার জন্য অনেকবার বলেছি, শোনে না, কিছু হবে না কিছু হবে না বলে, তাই আমি আর কিছু বলি না, এই আর কি। আর চলো, এই যে নাইটি জামা সব কিছু কেচে নিলাম। কেচে নেওয়ার পর কেচে নিয়েছি তো তোমরা দেখতেই পেয়েছো। তারপরে জামা কাপড়গুলো এক এক করে মেলে নিলাম। আর আজ যেহেতু ঋতু পুজো, আজকে সেরকম কোনো তাড়া নেই। গত রোববার যেমন গানের অডিশন ছিল বলে একটু তাড়াতাড়ি পুজো করে নিয়েছিলাম। আর তাড়াতাড়ি পুজো করলে জানো তো একটু মন মেজাজটাও ভালো লাগে, পুজোটা হয়ে গেলে যেন একটা শান্তি লাগে, তারপরে যে কোনো কাজ করতে কোনো অসুবিধা হয় না। তাই জন্য জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে আমি এবার ঠাকুরের কাজ করব। আর আজকে তোমাদেরকে দেখাবো যে আমাদের ইতু ঠাকুরের কত গাছ বেরিয়েছে এবছরে আমি সিস্টেমটা জেনে গেছি। অন্যবারে চড়ুই পাখিতে গাছ খেয়ে নেয়, ছোলা গাছ দিলে একটু নেতিয়ে যায়। এইবারে ওই জন্য আমি গম আর ধান গাছ বেশি দিয়েছি, গম আর ধান দিয়েছি যাতে গম আর ধানটাই স্টেট থাকে। প্রত্যেকবার ভাবি কিন্তু অতটা দিই না, কিন্তু এবারে আমি ধান গম বেশি দিয়েছি। আর 5 কড়াই 5 টাকারই দিয়েছি, বেশি দিইনি। তো প্রত্যেকের ঘরে বেশি গাছ উঠেছে, শুধু আমার ঘরটা ছেড়ে। তো আমার ঘরটা ছেড়েই গাছ উঠেছে, কারণ আমার ঘরটা কী জানি কী হয়েছে, অথচ ধান গম সমান সমানই দিয়েছি, ওঠেনি। কিন্তু ওদের সবার কাছেই মোটামুটি ঘটেই গাছ উঠেছে। এবার চলে যাব ঠাকুর পুজো করতে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা কত ঠাকুরের গাছ উঠেছে। আর সমস্ত ঠাকুরকে পুজো করে, মানে আমার নিত্য ঠাকুরকে পুজো করে চলে এসেছি ঠাকুর ঘরে ইতু পুজো করতে। তা আমার পুজো হয়ে গেলে ওদেরকে বলে এলাম, তো ওরা পুজো করতে আসবে। আজকে আর বুচুন পুজো করবে না, বুচুনের ঘটে আমি ফুল দিয়ে দেবো। আর 3টে ঘর যেহেতু পাততে নেই, সেহেতু মায়ের নামে যে ঘরটা পাততাম সেই ঘরটা কিন্তু এখনও পাতি, তবে মায়ের জন্য না, ওই ঘরটা আগাগোড়া মায়ের পুজো মা অসুস্থ হওয়ার পর থেকে আমিই করতাম। তো সেই জন্য এখনও এই ঘরটাতে কিন্তু আমি ফুল দিই, যেহেতু বীজের ঘট বসাতে নেই। সেই ঘরটায় পুজো করে তারপরে ইতু ঠাকুরকে পুজো করে তারপরে আর আজকে তোমাদের মন্ত্রটা শোনাবো, কী মন্ত্র পাঠ করছি, ইতু ঠাকুরের কী মন্ত্র আসে। অনেকেই আমায় জিজ্ঞাসা করো এটা কিসের পুজো, এটা নারায়ণের পুজো। আর কেউ কিন্তু কমেন্ট বক্সে আমাকে কিছু বলো না, সবাই কিন্তু বাইরে আমাকে কমেন্ট করো যে তোমরা ইতু পুজোটা কিসের জন্য করো, কী পুজো এটা, কী মাসে করতে হয়। তো সেই জন্য আমি তোমাদের একটা কথাই বলবো যে এই পুজোটা অঘ্রাণ মাসের মানে সংক্রান্তিতেই এটা বসে, আবার সংক্রান্তিতেই এটা ওঠায়, ঠিক আছে, পরের মাসে, মানে একটা মাস বসা একটা আর ওঠা একটা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর 4টে রোববার পরপর পুজো করতে হয়। এই 4টে রোববার আমরা একবারই অন্ন খেতে পারবো, আর দ্বিতীয়বার কোনো চিড়ে মুড়ি চাল এসব খেতে পারবো না, এটার নিয়ম আছে। আর একবেলা ময়দা একবেলা তুমি অন্ন খেতে পারবে, এই হচ্ছে পুজোর নিয়ম। তো চলো এবার পুজোটা আমি করবো, তোমাদের সঙ্গে শেয়ার করছি কী মন্ত্র বলে পুজোটা করি।
সোনার কোটার পাখি সোনার আছে সোনার কথা সোনার সিংহাসন তারই মধ্যে বসে আছে মিথুন নারায়ণ ধান দুবাই নমো নমো গণেশায় নমো নমো গণেশায় নমো নমো গণেশায় নমো নমো সূর্যায় নমো নমো সূর্যায় নমো নমো সূর্যায় নমো নমো অষ্টদেবতায় নমো নমো অষ্টদেবতায় নমো নমো অষ্টদেবতায় নমো অষ্টদেবতায় নমো কার্তিক গেল অজ্ঞানের ঋতু ঠাকুর পাটে মন্ডল শনি অনাকারে রাজার ডাটা পক্ষ বাড়ি মায়ের পক্ষ সূত্র সোনার কোটার পাখি সোনার আচল সোনার পাচল সোনার সিংহাসন তারই মধ্যে বসে আছে নারায়ণ ধান মান কালী পূজা দুবাই নম কার্তিক গেল অজ্ঞান তারপরে পুজো টুজো হয়ে যাওয়ার পর তারপরে তোমাদেরকে দেখাবো যে আমি ঠাকুর কোথায় তুলি। এই দেখো ঠাকুর আমি পুজো টুজো হয়ে গেছে আর এখানে তুলি। আর দিনের দিন আগে ফুলমালা টুলমালা নামিয়ে দিতাম গাছটা বাড়ার জন্য, কিন্তু এখন আর দিনের দিন নামাই না। পুজো করে ফুলটা যে নামিয়ে দিতাম সেটা নামাই না, পরের দিন যখন পুজো করতে আসি তখন ফুলটা নামিয়ে দিই। আর আজকে যেহেতু আমি দিদি বাড়ি যাবো সে কারণে আমি আর ফুল আজকে নামানো হলো না, কালকেও হবে না, হয়তো রাত্রির দিকে যখন পুজো করতে উঠবো তখন সন্ধ্যের পর ফুলটাকে নামিয়ে দেবো। তো চলো কালকে দই পেতেছিলাম, এই তো পুজো করে নামলাম, দেখতেই পেলে। আর একটু ডালিয়া বসিয়ে দিই। এই রে দেখো কি ক্লাস দইটা হয়েছে দেখছো। চলো এটা ঢাকা দিয়ে ফ্রিজে তুলে দিই। আর এই যে পুজোর প্রসাদ নিয়ে চলে এসেছি, এখন চটপট একটু ডালিয়া বসিয়ে দেবো। অর্ধেক শুকিয়ে গেছে, অর্ধেক কেন 80% শুকিয়ে গেছে, 20% ঘরে মেলে দিয়ে যাব। এই যে ঠাকুরের প্রসাদ খেয়ে নিই, একটু ডালিয়া বসিয়ে দিই। ডালিয়ার খিচুড়ি করব। চলো ডালিয়াটা বসিয়ে নিই, পরে আসছি। এখানে চটপট বসিয়ে দিলাম আলু, শিম, গাজর, বিনস দিয়ে, তারপরে হলুদ, নুন, মিষ্টি, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা দিয়ে সব দিয়ে খিচুড়ি, মানে মুগ ডাল আর ডালিয়া দিয়ে খিচুড়ি বসিয়ে দিলাম, সব একসঙ্গেই বসিয়ে দিলাম। আর একটু টক দই নিয়ে যাবো। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই টক দইটা কী সুন্দর পেতেছে, তোমাদের দেখাচ্ছি। চলো প্রেসারে বসিয়ে দিয়েছি, আর এখানে টক দইটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, দিয়ে ভাবলাম না একটু বার করি। একটু জল কাটছে, টক দইতে জল কাটবেই। দেখেছো কত সুন্দর, দেখো একদম কোয়া কোয়া বেরোচ্ছে একদম, দেখো। এই যে ব্যাস, এই দইটা নিয়ে চলে যাব, একটু জলটা ঝরুক, আবার যখন কালকে খাবো তখন কালকে আবার দইটা জল ঝরিয়ে নেব। চলো এইখানটা খালি যখন আছে এখানটাতেই ঢুকিয়ে দিই, ভালো থাকবে আরও। দেখো ফল আমার পড়ে রয়েছে, আমার খাওয়াই হয় না জানো। প্রতিদিন ভাবি কি ফল খাবো, খাওয়াই হয় না। চারটা আঙুরি খাই। চলো এই চারটা আঙুর খেয়ে নিই, খেয়ে নিয়ে আসছি।
চলো, অনেকটা দেরি হয়ে গেল আজকে, তো পার্লারে যাই, পরে কথা বলছি। তো আজকে আমার কিছু যেহেতু খেয়ে আসিনি, তাই জন্য খুব জোর খিদে পেয়েছিল। আর রিঙ্কার সঙ্গে আজকে খাবার কোনো প্রশ্নই আসে না, কারণ রিঙ্কা খাবে ভাত মাছ, আর আমি খাবো ইতু পুজোর জন্য ডালিয়া খিচুড়ি। তাই জন্য রিঙ্কাকে বললাম, রিঙ্কা এখন বাজে ঘড়িতে 1:30, আমি কিন্তু আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো। রিঙ্কা বললো হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও। তো সেই কারণে আমি আজকে খিচুড়ি নিয়ে বসে গেলাম। আর খিচুড়ির সঙ্গে আর কিচ্ছু লাগে না, এরকম করে ডালিয়ার খিচুড়ি করলে কিচ্ছু লাগে না। খেলে ভালোই হয়, কিন্তু আর সময় ছিল না বলে কিছু করিনি। যেমন এই খিচুড়ির সঙ্গে একটু কপির বড়া কিংবা বেগুনি, একটু পাঁপড় ভাজা, কিন্তু অত সময় ছিল না। সেই কারণে এই খিচুড়িটা একদম ঘি দিয়ে শিম আলু, তারপরে ফুলকপিও দিলেও ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না। আমার কাছে গাজর, শিম, আলু, বিনস এগুলো ছিল। এগুলো দিয়ে আমি একদম সব কিছু মশলা ফসলা দিয়ে একদম বসিয়ে দিয়েছি, কোনো কষাকষি ব্যাপার করিনি। এভাবে তোমরা করবে তাড়াহুড়োর সময়, কিন্তু দেখবে খুব সুন্দর লাগবে। আর রিঙ্কার সঙ্গে কথা বলছিলাম আর খিচুড়ি খাচ্ছিলাম। তো এই খিচুড়ি টিচুড়ি খাওয়ার পর তারপরে আমি আমার মতো বাসন টাসন ধুয়ে রেখে দেবো, আর তারপরে রিঙ্কা যখন ইচ্ছা তখনও খাবে। তো এখন একটা অভ্যাস হয়ে গেছে, কেননা ও যেহেতু খাবার নিয়ে আসে, সেই জন্য আমাকেও খাবার নিয়ে আসতে হয়। নাহলে আমি 12টার মধ্যে খেয়ে নিয়ে চলে আসলে কী হয় বলো তো, বাসনটা মাজতে হয় না। আর বাসন মাজতে আমার প্রচুর 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 কষ্ট, কারণ আমার মাজতেই খারাপ লাগে, জামা কাপড় ভিজে যায়। ঠান্ডার দিনে, ঠান্ডা গরমকাল বর্ষাকাল শীতকাল কোনো কালই আমার বাসন মাজতে ভালো লাগে না। আর আমি এত বাসন টাসন মাজিও নি কোনো দিন, কিন্তু নিজের খাবারটুকু তো মেজে নিতেই হবে বলো। তো সেই কারণে আমি এটা ঠিক করলাম যে তাড়াতাড়ি করে আজকে খেয়ে দিয়ে বাসনটা মেজে, আর একটাই কৌটো দইয়ের তো এমনি জল দিয়ে ধুলেই হয়ে যাবে। তো একটুখানি চিন্তা ভাবনা করে আমি ভাবলাম এই বাসনটা মেজে রেখে দিলেই, ঢাকনা দেখো আলাদা ধুয়ে নেবো, আর বাসনটা মেজে নিয়ে এই দেখো আমার ওষুধ খেয়ে নিলাম, কারণ আমার দুপুরে খাওয়ার পর ওষুধ থাকে, সেই ওষুধটা খেয়ে নিলাম। এবারে আর কিছুদিন ওষুধ খাবো, তারপরে কালকে যাব ডাক্তারের কাছে, নতুন ডাক্তার দেখাবো, হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো, ওনার ট্রিটমেন্টেই থাকবো। দেখি আমি কিরাম থাকি, বাঁচার জন্য তো সবার কাছে ছুটছি, এনার কাছে ছুটবো, কারণ এত অ্যালোপ্যাথি ওষুধ সত্যিই আমার আর খেতে ভালো লাগে না। আর 3-3.5 টাকার মাসে ওষুধ লাগে বলো, কত কষ্ট করে পয়সা ইনকাম করে। আর এখানে খেয়ে নিলাম একটু আনার দানা, রিঙ্কার সঙ্গে কথা বলতে বলতে বলে। এইবারে আমি একটু মোবাইল দেখবো, মোবাইল দেখতে দেখতে তারপরে একেবারে সন্ধে ফলে তোমাদের কাছে ফিরে আসছি। এই আবার ড্রেস চেঞ্জ করলাম, আর দেখো ঘর ভর্তি আমার ধুনো দিয়েছি। তো আজকে যেহেতু 20 মিনিট, এই আধ ঘন্টা 40 মিনিট আগে বেরিয়েছি, চন্দ্রাদি ছেড়ে দিল, তো সে কারণে আমার একটু তাড়াতাড়ি হলো, নাহলে হয়তো 9:30 হয়ে যেত। তো যাই হোক, এখন চলে যাচ্ছি দিদির বাড়ি, শুনবে না কোনো কথাই, আসতেই হবে। তো যাই, কালকে দুপুরবেলা একদম দুপুরবেলা বলছি, কালকে ওই ডাক্তারের কাছে যাব। ডাক্তারের মানে ডাক্তার তো দেখানো হবে না, ওখানে কোন জায়গাটা প্রপার কীভাবে নাম লেখাতে হয় না লেখাতে হয়, সমস্ত ব্যাপারটা একটু জেনে আসবো। জেনে এসে তারপরে নেক্সট যেদিনকে ওরা টাইম দেবে সেদিনকে যাব। তো চলো আর দেরি করবো না, এখনই বাজে 9টা, 8টা, 8:45 বাজে। তো মেট্রো করে যাই, মেট্রো করে, নাহলে বাসে করে বেরিয়ে যাব। তো চলো, পরে দিদি বাড়ি গিয়ে দেখা হচ্ছে। না চামচ না, তুলে নিচ্ছি। ভালো হয়নি মাখা, খুব বাজে মেখেছি। বিট নুন নেই বাড়িতে, সন্দক নুন দিয়েছি। বন্ধুরা দিদি বাড়ি চলে এসেছি, কিন্তু এরা সবাই ঘুমোচ্ছে, পেছন ফিরে ফিরে সবাই ঘুমোচ্ছে। ছোটো মেয়ে দরজা খুললো, বলছে আমি তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করছি। আমি মন থেকে হয়তো আমার জন্য অপেক্ষা করছি, বলছে না দরজার গেটে অপেক্ষা করছি। তাহলে কিরম অপমান যেন কথাবার্তা বলো। আমি তোমার জন্য অপেক্ষা করছি, অন্য লোক ঢুকে যাচ্ছে। বড় মেয়ে শুয়ে আছে, আমার দিদি চোখ খুলছে না, নিমাইদা বসে আছে, আয় আয়, তারপর কেউ পাত্তাই দিচ্ছে না। আমি কিন্তু বাদাম মাখা দিলাম। ছোটো মেয়ে বাদাম মাখা দিয়েছে, তো খাচ্ছিল, আমি খেলাম। আর জামা কাপড় ছাড়বো, একটা নাইটি ফাইটি দেবে, কিছু দিচ্ছে না, কিছু না। তোমার তো একটাই নাইটি, মা একদম করে রেখেছে। ওই দেখো, ওই দেখো দিদি ঠাকুর, নাইটি ফাইটি কিচ্ছু দিচ্ছে না আমার। এদিকে বোনকে খালি বলবে আয় আয়, কি ঝামেলা করছিল। আসবো না বলেছি পার্লার থেকে, কি ঝামেলা করছিল, কিন্তু আমার একটু প্রয়োজন, ওই সোদপুরে যেতে হবে ডাক্তারের খোঁজ নেওয়ার জন্য। নাহলে ভেবেছিলাম যেদিন যাব সেদিনই খোঁজ নিয়ে নেবো, কিন্তু না, কথা শুনবে না।
জোর করে জাগলো, জোর করে এলাম, কিন্তু সবাই ঘুমোচ্ছে, কেউ পাত্তাই দিচ্ছে না আমার। না গো বন্ধুরা, সবাই কোনো ফানি করছে, ফানি। ঠিক আছে, পরে আসছি। এসে একটু কথা টথা বললাম, আর এখন আমি তো ভাত খাবো, ওরা লুচি পরোটা কি খাবে। যেহেতু আমি দিনের বেলা ভাত খাইনি, তাই আমি ভাতই খাবো। আর এটাই শান্তির, এখন বয়স হচ্ছে তো, এখন আর লুচি পরোটা অত সহ্য হয় না, এই আর কি। আর আমার খেলে কষ্টও হয় লুচি পরোটা, গ্যাস হয়ে যায়। আর কাল সকালবেলা উঠেই চলে যাব সোদপুর, ডাক্তারখানার একটু খোঁজ খবর নিয়ে আসবো, কোথায় কি বসছে না বসছে একটু জেনে আসবো, দেখে আসবো, তাহলে পরের দিন সুবিধা হবে যেতে। ঠিক আছে, তো চলো ভাত খেয়ে নিই, পরে আসছি। এখানে আছে ভাত, এখানে আছে, এটা কি বাটা রে? মান বাটা। নারকেল দিয়ে? না না, একটা আছে পটল আলুর তরকারি, ফ্রিজে রেখেছিল। না না, ফ্রিজে কেন মা ইয়ে রাখবে দিদি? এই তুমি কি এগুলো ফ্রিজে রেখেছিলে? আমি মানটা রেখেছি। ও, সেই কারণে বুঝছিস, আমি অত বোকা গর্ধব নই। এখানে বিচিগুলো না, আমি বিচি ফিচি খেয়ে নি, বীজ খেতে দিই না, পাগলামি। আমরা খেয়ে নি রে। কে কে? বলছি দাঁড়া। ও ছোট মেয়ে আমার মায়ের মতো দেখতে। সত্যি আমরা খাই না ঠিক। হজম ফজম ঘুম টুম গুলো ভালো। অধিক রাত্রি করে খেলে রাত্রিবেলায় ওইটা হজমটা হতে গিয়ে গ্যাস হয়ে যায়। আর ঘড়িতে বাজে 11টা, কারোরই খাওয়া হয়নি, তাহলে আমাকে খেতে দিয়ে দিল, যেহেতু আমি ভাত খেলাম, ওরা লুচি না পরোটা খাবে, তো সেই কারণে ভাত খেয়ে নিলাম। আর সাথে আরও দুটো জিনিস খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করার না, কদবেল মাখা আর টমেটোমের চাটনি, এটাও খেয়েছি। তো এই আর কি। তো চলো, আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এই কামনা করে এখানে শেষ করলাম। টাটা করে দাও, টাটা কর। এই সব টাটা করে দিচ্ছে, আমিও টাটা করে দিচ্ছি। আগামী দিন ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। চলো। আমার বাড়ির